এখন আর আমাদের আমাদের একজন দীর্ঘদিনের একজন সহযাত্রী এবং আমাদের এই সঙ্গীত জগতের, বাংলাদেশের এই সঙ্গীত জগতের একজন অন্যতম স্থপতি, আমাদের সেই স্বর্ণ যুগের, তিনি চলে গেছেন। আমরা একজন বন্ধুকে হারিয়েছি। বয়সের তারতম্য থাকলেও আমাদের বন্ধুর মতোই, বন্ধুত্বের সম্পর্কই ছিল আমাদের সময় আমরা যে কয়জন ছিলাম তাদের মধ্যে। একজন বন্ধু চলে গেলে যে বেদনা অন্তরে হয়, তা আমাদের সবারই সেই বেদনা। আর এই মুহূর্তে আমি ওসব ব্যাপার নিয়ে কথা বলতে মানে অনেকটা দিন তো তাকে কাছ থেকে দেখেছেন, তো আপনার আসলে আপনার মানে কোন দৃষ্টিতে দেখতেন তাকে, কিংবা আপনার তার সাথে দীর্ঘ সময় পথ চলায় কি মনে হয়েছে, মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন? একজন বন্ধু হিসাবে তো তাকে আমরা অনেক কাছে থেকে পেয়েছি। তার বন্ধু হিসাবে তো তিনি অত্যন্ত একজন বন্ধু বৎসল ব্যক্তি ছিলেন, এবং সবচেয়ে বড় কথা তিনি একজন সত্যিকার অর্থে একজন সঙ্গীতের প্রতি একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন, এবং তার সব চিন্তাধারাই সঙ্গীতকে ঘিরেই ছিল। এবং সেই জন্যই সঙ্গীতের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদেরকেও তিনি ওই বন্ধুর মতোই কাছে টেনে নিতে পারতেন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে এখানে আরো একজন প্রখ্যাত শিল্পী আছেন, যারা নিয়াজ মোহাম্মদ চৌধুরী। আমরা একটু নিয়াজ মোহাম্মদ চৌধুরী ভাই, আপনার কাছে একটু জানতে চাই, মানে আর কাছ থেকে দেখেছেন তাকে, অনেকটা সময় একসাথে ছিলেন, বয়সের তারতম্য হলেও কেমন দেখেছেন আসলে তাকে, আপনার কোনো স্মৃতি যদি মনে পড়ে? মানে এই মুহূর্তে আমি একটা কথাই বলতে যেহেতু হবে, এমন একজন বরেণ্য সুরেলা সঙ্গীত শিল্পী আজকে আমাদের মাঝে নেই। সত্যিকার অর্থে উনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, এতটুকু আমি জানি। এই মুহূর্তে আমাদের মাঝে নেই উনি। তার আত্মার রুহের মাগফিরাত কামনা করা ছাড়া আমি খুব দুঃখিত, আমি বেশি কিছু বলতে পারছি না। ধন্যবাদ নিয়াজ চৌধুরী আপনাকে। আসলে বুঝতেই পারছেন এখানে প্রচন্ড রকম একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, এবং যারা এসছেন তারা প্রত্যেকেই কিন্তু খুব আহত, মানসিকভাবে খুব গভীর বেদনা হতো। আমরা যদি ওনার যেই ঘরটিতে উনি শেখাতেন তার শিক্ষার্থীদের, সেই ঘরটি একটু দেখাতে চাই। আমাদের চিত্রগ্রাহক একটু যদি ঘরটিতে গিয়ে দেখান, এই ঘরেই কিন্তু তিনি শেখাতেন এবং এখানে তিনি গান শেখাতেন এই ঘরটিতে। এখানে যে হারমোনিয়াম, তবলা এবং পিয়ানো এখানে দেখতে পাচ্ছি, এইখানে সেই পিয়ানোটি রাখা আছে, যে পিয়ানোটি দিয়ে যে শেখাতেন। এখানে হারমোনিয়াম, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি দিন কিন্তু এই পিয়ানো এবং হারমোনিয়ামের সাথেই বসবাস করেছেন। এবং তার পাশে যে তবলাটি রাখা আছে, এই তবলাটি তার সাথে সারাক্ষণই বাজাতেন যে মানুষটি। গত 8 বছর ধরেই তিনি যতদিন শিখিয়েছেন গান, তার সাথে তবলা বাজিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি তো দীর্ঘদিন যাবত তার সাথে তবলা বাজাচ্ছেন, কেমন ছিলেন তিনি শিক্ষক হিসেবে? শিক্ষক হিসেবে মানে আমার ভাষায় বলা যায় না। তো ওনার মতো শিক্ষক মানে আর আসবেও না। যেভাবে উনি করাইতো মানুষকে, যে ছাত্রছাত্রী যেভাবে আবেগ দিয়ে শিখাইতো, আমি তো অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু এরকম মানে শিক্ষক হিসেবে এরকম মানে শিক্ষক দেখিনি। যেভাবে আবেগ, যেভাবে কি বলবো, আমি তোমার সাথে অনেক কাজ করেছি। আমিও যখন একটু তবলার একটু ভুল করতাম, এই কর, তারপর কিছুক্ষণ পরে এমন আবেগভাবে আমাকে নিয়েই করতো, তোকে ভুকেছি, থাক, কিছু মনে করিস না। সবসময় আমি এর আগেও আমি সাক্ষাতে বলেছি, পেপারের মধ্যে বলেছি যে আমার স্যারের মতন আমি আর কোনো স্যার আমি পাবো না আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। তিনি আরেকটি বিষয়ে বলতে চাই, এখানে তার ঘরে যে এইখানে দেখুন একটি সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডটি কিন্তু তানপুরার মতো একটি ডিজাইন করা, এবং এই ডিজাইনগুলো কিন্তু শিল্পী বশির আহমেদ তার নিজ হাতে করেছেন। এবং ঘরের বাইরেও তার বাসাতে যতগুলো জায়গায় এরকম নিখুঁত কাজকর্ম, তিনি কিন্তু একাধারে শুধুমাত্র সুরকার গীতিকার ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো কারুশিল্পীও। এই যে তানপুরার মতো ডিজাইন করা যে সুইচ বোর্ডটি, এটিও তার নিজ হাতে করা, এবং নিচতলায় আমরা শুনেছি
হচ্ছে একটি দরজার ডিজাইনও করেছেন এবং এখানে কিন্তু তার অনেক অডিও অ্যালবাম রাখা আছে, যে ক্যাসেট, যে ফিতের টেপ একটা সময় শোনা যেত। এই ফিতের টেপ এখন উঠে যাচ্ছে সিটের জন্য, কিন্তু এই স্বর্ণ সময়ের জন্যই কিন্তু আসলে শিল্পী বশির আহমেদ যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। তো আর শেষ যদি একটু বলতে চাই যে তার নামাজে জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে এখানে জোহরি মহল্লার যে মসজিদ আছে সেখানে। আর সেই জানাজার পর তার মরদেহ দাফন করা হবে মোহাম্মদপুরের তাজমহল রোডের যে ঈদগাহ মাঠ সংলগ্ন যে গোরস্থান আছে সেখানে। তিনি নাহিদ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরো খবর জানবো আপনার কাছ থেকে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও যথাযথ মর্যাদায় পালন করছে দিবসটি। এ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা প্যাস্টরস ফেলোশিপ। ভোরে প্রার্থনা দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতির জন্য শান্তি কামনায় প্রার্থনা করা হয়। বলা হয় এই দিনেই যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল। ক্যাথলিক চার্চের আর্চ বিশপ সমাপনী প্রার্থনা দিয়ে শেষ করেন অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের 16তম লোকসভা নির্বাচনে 81 কোটি ভোটারের মধ্যে 38 কোটি 79 লাখ ভোটারই নারী। কিন্তু কেবল গত বছরের কথা বললেও এ চিত্র উঠে আসে, পুরো ভারতীয় নারীরা এখনো নিরাপদ নন। ঘর থেকে সংসদ কোথাও মিলছে না যথাযথ অধিকার। তবে সমাজবিজ্ঞানী দীপঙ্কর গুপ্তার মতে পরিবর্তন আসছে, কারণ নারীর অধিকার রক্ষায় এখন পুরুষেরাও সোচ্চার হচ্ছেন। দিল্লি থেকে আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিব, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। 120 কোটি মানুষের দেশ ভারতে অর্ধেক নাগরিকই নারী। প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখানকার নারীদের সব ক্ষেত্রে এগিয়ে যাওয়াকে ল্যান্ডমার্ক হিসেবে ধরা হয়। তবে এখনো ভারতের গ্রামীণ জনপদে ঘরের কোণেই ঠাঁই হয় নারীদের। শহরেও নির্যাতনের ঘটনা ঘটছে ভুরি ভুরি। পথ চলতে গিয়ে দুর্বৃত্তের লালসার শিকারের সংখ্যাও কম নয়। তাই স্বভাবতই প্রশ্ন জাগে, স্বাধীনতার 6 দশক পেরিয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে নারীরা কতটা নিরাপদ। আমাদেরই তো রুখে দাঁড়াতে হবে। সরকার তো সবসময় আমাদের পাশে থাকবে না, আমাদেরকেই প্রতিবাদ করতে হবে। আমি মনে করি আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। বড় দলগুলোর নির্বাচনী প্রচারণায় নারীর জন্য নিরাপদ, সম্মান ও সম-অধিকারের একটি ভারত তৈরির কথা বলছে বেশ জোরের সাথে। কিন্তু তাতে কি ভরসা পাচ্ছে আজকের নারী? হ্যাঁ, ভয় তো আছেই। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমি প্রায় মেয়েদেরকে বাজে কথা বলতে শুনি। স্কুল, কলেজ, বাস স্টপেজে এ ধরনের ঘটনা বেশি ঘটে। সমাজবিজ্ঞানী দীপঙ্কর গুপ্তার মতে ঘর থেকে লোকসভা সব স্থানের দলগুলো নারীর মুক্তির কথা শুধু মুখে বলে। এটা সত্যি কথা কি বেশিরভাগ পার্টি আসলে যখন কাজের সময় ওরা ঠিক উইমেন রাইটস বলে যেটা আছে সেটা মৌখিক রূপেই চালায়, মানে প্র্যাকটিসে আনে না। আপনি দেখলেন রিজার্ভেশন এইসব, মানে ওরা দেশে পার্লামেন্টে 2-3 বার, একবার তো মিসেস সোনিয়া গান্ধী শুরু করেছে, বিল চালিয়েছিলেন যে 30% রিজার্ভেশন। রাজ্যসভায় পাস হয়ে গেল, লোকসভায় নাকচ। তবে এখনো আশা ছাড়ছেন না এই সমাজবিজ্ঞানী। জানালেন নারীর অধিকার রক্ষায় এখন পাশে দাঁড়াচ্ছে পুরুষরাও। আজকালের যুবকরা আমাদের মতন না, খুব বদলে গেছে। এই যে রেপের বিরুদ্ধে সব স্ট্রাইক হলো, তো দেখবেন যে কত মেয়ে মানুষ তো ছিল, অনেক পুরুষ মানুষ ছিল আর কম বয়সের। তো আগেকার দিনে এরকম হলে বলতো যে মেয়ে মানুষের তো ওদের ঝামেলা, আমরা কি করবো ওখানে গিয়ে। এখন সেটা না, এখন পুরুষ মানুষ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি, জয়ললিতা কিংবা সোনিয়া গান্ধী ভারতের বড় রাজনৈতিক দলগুলোকে বরাবরই নারীরা এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু 2013 সালের 16 ডিসেম্বরের ঘটনাটি আবারও নাড়া দিয়েছিল সবাইকে। প্রশ্ন জেগেছিল, ঘরের বাইরে নারীরা কি সত্যি ভারতবর্ষে স্বাধীন হতে পেরেছে এখনো? মোর্শেদ হাসিব, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত। এই ছিল এখনকার মতো। একটাই আবার নিউজ 24 দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।